দুপুরের সময় ছিল। ধাবে কিছু গ্রাহক বসেছিল। মোহন রাগী স্বভাবের মানুষ ছিল, যে সব সময় গ্রাহকের সাথে ঝগড়া করত। ওর বউ চমকি কাউন্টারের পেছনে দাঁড়িয়েছিল, আর চাকর লল্লন গ্রাহকদের খাবার দিচ্ছিল। এই যে মোহন দাদা, আরে ডালে তো নুনই দাওনি তুমি। এখানে খাবার খেতে এসছিস নাকি জাজ করতে? হ্যাঁ, বেশি বড় বড় কথা বলবি না। আরে পয়সা দিয়ে খাবার খাচ্ছি আমরা এখানে, তাহলে একটু ভালো করে খাবারটা বানাও না। এই তোর বাবার হোটেল নাকি? হ্যাঁ, আরে খাবার ইচ্ছে হলে খাতো। গ্রাহকদের মধ্যে হালচাল মেচে গেল। কিছু লোক খাবার ছেড়ে চলে যেতে লাগলো। এইভাবে যদি সবাইকে ভাগিয়ে দাও তাহলে ধাবার কতদিন চলবে? এই তুই মাঝখানে কথা বলবি না, আমি জানি যে বিজনেস কি করে করতে হয়। সন্ধ্যের সময় ছিল। মুখিয়া ভোলা প্রসাদ ঘরের বাইরে দাঁড়িয়েছিল। আম্বা দেবী, যে কিনা মোহনের দিদা ছিল, দরজায় দাঁড়িয়েছিল। আম্বা দেবী, মোহনের ধাবাতে প্রতিদিন ঝগড়া হতে থাকে, আজকে তো আমাকেও গরম দেখালো। জানি, কিন্তু ও আমার কথাও শোনে না। আমি ওকে বোঝার চেষ্টা করব। মোহন ভেতর থেকে শুনছিল আর বাইরে বেরিয়ে এলো। এই যে শুনুন প্রধান মশাই, আপনার কাছে আর কোনো কাজ নেই? হ্যাঁ, সব সময় আমার কাছে এসে আমার নামে নালিশ করেন। বাবা, আমি তোর ভালোর জন্যই তো বলছি, যদি এইভাবে চলতে থাকে তাহলে তোর ধাবা একদিন বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে সম্মানটাও নষ্ট করবি। আরে আমি সম্মান নিয়ে তো ভাবছি না, জানেন তো, পেট ভরার জন্য ধাবাটা চালাচ্ছি। এখন জানতো এখান থেকে মশাই। মুখিয়াজি রেগে গিয়ে সেখান থেকে চলে গেল। আম্বা দেবী মোহনের দিকে তাকিয়ে বলল, বাবা, মুখ থেকে রোজগার করবে নাকি ঝগড়া করে? ঠাকুমা, তুমি ওই পুরনো দিনের কথা নিয়ে বসে পড়লে। হ্যাঁ, আরে আমি যেমন তেমনই থাকবো, ঠিক আছে? রাতের সময় মোহন আর চাঙ্কি বিছানায় বসেছিল। শোনো, তুমি সারাদিন ধাবায় ঝগড়া করো, কিন্তু আসল খাজানাতেই ঘরে লুকানো আছে। তার মানে? তোমার দাদু তিজোরির মধ্যে অনেক সোনা আর চাঁদি রেখেছিল। দিদা কাউকে এটা হাতও দিতে দেন না। আরে তাহলে ঠাকুমার কাছে চাইছো না কেন? তোমার কি মনে হয় যে উনি এত সহজে দিয়ে দেবেন? ওনার মনে হয় যে আমরা খরচা করে দেব। মোহন চিন্তায় পড়ে গেল। পরের দিন সকালে মোহন রেগে গিয়ে দিদার কাছে পৌঁছালো। এই যে ঠাকুমা, সিন্ধুকের চাবিটা দাও তো। কেন? আরে ঠাকুর দাদার গুপ্তধন রয়েছে ওখানে, সেগুলো বিক্রি করে ঋণ শোধ করতে পারবো আমি। না, ওই তিজোরি তোমার জন্য খোলা যাবে না। তাহলে কি আমি সারা জীবন গরিব হয়ে মরবো নাকি? হ্যাঁ, যদি পরিশ্রম করো তাহলে নিজের খাজানা বানাবে। অন্যের খাজানা কেন নিতে চাইছো? তুমি আমাকে নিয়ে কোনো চিন্তাই করো না, তাই না? সব সময় নিজের জন্য সবকিছু বাঁচিয়ে রাখো। মোহন রেগে গিয়ে চলে গেল। দিদা ওকে দেখতে থাকলো, কিন্তু কিচ্ছু বলল না। দুপুরের সময় ছিল। জমিদার বলদেব সিং নিজের দুজন লোকের সাথে মোহনের বাড়িতে এলো। এই যে আম্বা দেবী, মোহন বাড়িটা বাঁধা রেখেছে, এখন আমি আর অপেক্ষা করতে পারবো না। ঘর বন্ধক? এটা হতে পারে না। ঋণ শোধ করতে না পারলে আমি কিন্তু মোহনকে ছাড়বো না। দিদা ঘাবড়ে গিয়ে মোহনকে ডাকলো। মোহন, এটা তুই কি করেছিস? ঠাকুমা, এই বাড়িটা বাঁচানোর একটাই পথ রয়েছে এখন। সিন্ধুকের ওই চাবিটা আমাকে দিয়ে দাও। দিদা গভীর নিঃশ্বাস নিল আর তিজোরি খোলার জন্য ঘরে গেল। দিদা তিজোরি খুলল। মোহন আর চাঙ্কি মন দিয়ে দেখলো। ভেতরে শুধু পুরনো কাগজপত্র ছিল। এ আবার কিরকম মস্করা? এখানে তো শুধু কাগজই রয়েছে দেখছি। এটাই তোমার দাদুর খাজানা। মোহন রেগে গিয়ে কাগজগুলোকে পাল্টালো, আর একটা কাগজে নজর গেল, ভর্তা সমোসার রেসিপি। হ্যাঁ, এটা আবার কি? যদি পরিশ্রম আর সততার সাথে কাজ করো তাহলে এই খাজানা কোনো কিছুর থেকে কম নয়। মোহন চিন্তায় পড়ে গেল, আর এখান থেকে ওর জীবন বদলাতে শুরু করলো। মোহন রেগে গিয়ে বিছানায় বসলো। রেসিপির কাগজ ওর হাতে ছিল, চাঙ্কি সামনেই ছিল, কিন্তু ও চিন্তিত ছিল। আরে কি মস্করা চলছে? আমি তো ভাবলাম সিন্ধুকের মধ্যে সোনা রূপো সব থাকবে, আর এর মধ্যে শুধুমাত্র সিঙ্গারার একটা রেসিপি রয়েছে। তো এবার তুমি কি করবে? কি আর করব, না খেয়ে মরা ছাড়া আর কোনো উপায় নেই, বুঝলে? একবার বানিয়েই তো দেখো, যদি এটা সত্যি কাজে দেয়। মোহন রেসিপির কাগজ ফেলে দিল। চাঙ্কি উঠে চলে গেল।
সারা রাত মোহন এদিক ওদিক করতে লাগলো। মোহন খালি বসেছিল, কোনো গ্রাহক আসছিল না। ও খিদে চিন্তিত হয়ে রেসিপি উঠিয়ে পড়তে শুরু করলো। ঠাকুমা বলছিল যে এটা কোনো গুপ্তধনের থেকে কম নয়, তাহলে একবার পরীক্ষা করে দেখেই না। ও উঠে ধাবার দিকে গেল আর বেগুনের ভর্তা বানানো শুরু করলো। চাঙ্কি ওকে চুপচাপ দেখছিল। তুমি সত্যি বানাচ্ছ? হ্যাঁ, কিন্তু এই কথাটা কাউকে বলবে না, ঠিক আছে? কারণ কেউ শুনলে পরে সবাই হাসবে, বুঝতে পেরেছো? মোহন সামোসা বানালো, কিন্তু তার স্বাদ কিছু বিশেষ ছিল না। মোহন নিরাশ হয়ে দিদার কাছে গেল। ঠাকুমা, তুমি তো বলছিলে যে এই রেসিপিটা কোনো গুপ্তধনের চেয়েও কম নয়, কিন্তু আমার তৈরি করা সিঙ্গারাটা অতটা ভালো হয়। খাজানা পরিশ্রম যারা করে তারাই পায়, শুধু রেসিপি পড়লেই সবকিছু জানা যায় না। দিদা উঠে রান্নাঘরে গেল আর মশলার সঠিক মিশ্রণ বানিয়ে মোহনকে দেখালো। সামোসা শুধু ময়দা আর আলু দিয়েই হয় না, এটা স্বাদ আর পরিশ্রমের ফল হয়। মানে আমাকে আবার তৈরি করতে হবে এখন? একদম, কিন্তু এইবার মন থেকে বানাবি। মোহন আবার সামোসা বানালো আর এইবার স্বাদ দুর্দান্ত হলো। মোহন প্রথমবার নিজের গ্রাহকদের নতুন সামোসা পরিবেশন করলো। আরে, এই সিঙ্গারা তো দেখছি বেশ অদ্ভুত খেতে, এর মধ্যে আলু নেই। বাহ, এরকম সিঙ্গারা আমি জীবনে কখনো খাইনি। আস্তে আস্তে গ্রামের লোকেদের ভর্তা সামোসার আলোচনার বিষয় হলো। মোহন চারপাইতে বসে কিছু ভাবছিল। দিদা কাছে এলো। এবার বুঝতে পেরেছিস যে আসল খাজানা কি হয়? হ্যাঁ ঠাকুমা, পরিশ্রমের চেয়ে বড় কিছু হতেই পারে না। এবার থেকে আমি নিজেকে অবশ্যই শুধরাবো। দিদা গর্বের সাথে মোহনকে দেখলো। মোহন এখন পুরো পরিশ্রমের সাথে নিজের ধাবাকে আবার দাঁড় করানোর মন বানিয়ে নিয়েছিল। কিছুক্ষণ পর ধাবা এখন আগে থেকে অনেক বেশি চমকাচ্ছিল। কাঠের পুরনো বেঞ্চের জায়গায় পরিষ্কার চেয়ার টেবিল এসেছিল। মোহন কাউন্টারে দাঁড়িয়েছিল আর চাঙ্কি অর্ডার নিচ্ছিল। রে মোহন, তোর তৈরি করা সিঙ্গারা তো সত্যিই বেশ অদ্ভুত রে। এগুলো খাওয়ার জন্য লোকজন দূর দূরান্ত থেকে আসছে ভাই। ওরে ভাই, তোর সিঙ্গারার গন্ধ এখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে গ্রামের জমিদার বলদেব সিং এলো। সবাই দেখে ওকে চুপ করে গেল। কিরে মোহন, আজকাল তো বেশ চর্চা চলছে তোর। সে তো হবেই মালিক, আমার ব্যাপারই আলাদা। আচ্ছা ঠিক আছে, একটা সিঙ্গারা আমাকে খাওয়া দেখি। মোহন নিজেই তাজা ভর্তা সামোসা ভাজছিল আর জমিদারের সামনে লাগলো। বলদেব সিং প্রথমটা খেতেই চমকে গেল। বাহ বাহ বাহ, এমন সিঙ্গারা এর আগে আমি কখনো খাইনি রে ভাই। এখন আপনি আপনার ঋণ শোধ করতে পারি, আমি প্রতি মাসে আপনাকে পয়সা দিয়ে দেব। আরে আরে আরে, ঋণ নিয়ে আর কোনো চিন্তা নেই রে ভাই। তোর যখন সিঙ্গারা এত বিখ্যাত হয়ে গেছে, তাহলে পয়সা তো এমনি এমনি চলেই আসবে। গ্রামের লোকেরা হাততালি দিল আর ধাবাতে আনন্দের পরিবেশ সৃষ্টি হলো। মোহন নিজের দিদার কাছে এলো। ঠাকুমা, তুমি ঠিকই বলেছিলে, আসল গুপ্তধন হলো পরিশ্রম আর সততা। বুঝে গেছি, তুমি যেটা আমাকে শিখিয়েছো না, সেটাই আমার আসল পুঁজি। বোঝা গেল। আম্বা দেবী ভাবুক হয়ে, আজ আমার নিজের নাতির ওপরে গর্ব হচ্ছে। চাঙ্কিও কাছে এলো। এখন তো এবার আমাদেরও শহরে আরেকটা ধাবা খোলা উচিত। সবাই হাসতে লাগলো। পুরো গ্রাম একাঠা হলো। মোহন নিজের ধাবার বাইরে দাঁড়িয়েছিল। একটা বড় নতুন বোর্ড লাগানো হলো, যার উপর লেখা ছিল ভর্তা সমোসার ধাবা। মোহনে জয় হোক, ভর্তা সিঙ্গারা জিন্দাবাদ। মোহন গর্বের সাথে নিজের ধাবা দেখলো আর ওর চোখে চমক ছিল। ওর পরিশ্রম আর সততা ওকে একটা সফল মানুষ বানিয়ে দিয়েছিল।